এই সরকারের পক্ষে একটা অবাধ, সুষ্ঠু এবং নিরপেক্ষ নির্বাচন করাও সম্ভব না। ডক্টর ইউনূস এনসিপির লোক অথবা এনসিপি ডক্টর ইউনূসের দল, এটা আমি দায়িত্ব নিয়ে বলতেছি, কারণ এনসিপি গঠনের সময় ডক্টর ইউনূস বলেছেন তোমরা একটা দল করো। 1 নম্বর, এই সরকারের 3 জন উপদেষ্টার ব্যাপারে এনসিপির আপত্তি আছে। আর আগের কথাগুলো তাহলে কি হলো? তাহলে আসলে কে সত্য বলছেন, কে মিথ্যা বলছেন? নাহিদ ইসলাম কি মিথ্যা বলেছেন? বা এই যে নিউ ইয়র্ক টাইমস যে অফিশিয়াল জীবনে কখনো মিথ্যা বলেন নাই? হ্যাঁ, নাহিদ ইসলাম কি তার জীবনে কখনো মিথ্যা বলেন নাই? না, বলতেই পারেন। মানে আমি এই জন্য আপনার কাছে জিজ্ঞাসা করছি। আরেকটা বললো, হ্যাঁ, মানে আপনার তাহলে বিশ্লেষণটা কি? আমি যদি আপনার কনক্লুশনটা জানতে চাই বা আপনার সামারিটা কি করলেন সেটা যদি জানতে চাই, যে প্রধান উপদেষ্টা এরকম কোনো কথা বলেনি নাই কখনো, এটা আপনার মনে হচ্ছে? মানে নাহিদ ইসলাম যা বললেন বা নিউ ইয়র্ক টাইমস যে ইউনূসের অফিসে ফোন করে হাই অফিসিয়ালকে তা অবশ্য বলেন নাই, সোর্সটা বলেন নাই, কিন্তু হাই অফিস বলছেন। তাহলে কি জানো, আজকে আমি তো আপনার একজনকে কোট করলাম, প্রফেসর ওয়াহিদুদ্দিন মাহমুদ বলেছেন যে উনি কথা বলেন নাই। তাহলে এত উপদেষ্টা পরিষদের মানে বৈঠক হতে হলো কেন? সবাই মিলে কি বোঝানোর প্রয়োজন? সবই নাটক, মান অভিমানের নাটক চলছে এখানে। কথাটা সিম্পল, আমি বলি আপনাকে কি হয়েছে কি না হয়েছে, আমি তো ওখানে ছিলাম না। অবিশ্বাস করাই সাংবাদিক হিসেবে আমার কাজ, যতক্ষণ পর্যন্ত এটাকে আমি কনফার্ম করতে না পারবো। আমি কোনো কনফার্মেশন কারোর কাছ থেকে পাইনি। আমি মনে করি এটা রাজনীতি হয়েছে, এটা রাজনীতি হয়েছে। আজকে দেখেন, আমি বলি প্রধান উপদেষ্টার সঙ্গে এর মধ্যে আমার জানার মধ্যে 3টা পলিটিক্যাল পার্টি দেখা করেছে, বিএনপি, জামাত ইসলাম এবং এনসিপি। বিএনপি তার দাবি জানিয়েছে, এগুলো নিয়ে হয়তো আলোচনা করবেন। বিএনপি তার দাবি জানিয়েছে, জামাত তার দাবি জানিয়েছে, এনসিপি সব কথা একমত হয়েছে। তার মানে এনসিপির কাজই হলো এমন কিছু করা যাতে নাকি প্রধান উপদেষ্টা খুশি হন। তো কাউকে তাহলে প্রধান উপদেষ্টাকে খুশি করতে কি তারা বলেছে? আমি জানি না। বৃহস্পতিবার দিন রাতে বলেছে তারা, বৃহস্পতিবার দিন রাতে এনসিপির নেতা বিবিসিকে বলেছেন। বৃহস্পতিবারের পরের দিন কি ছিল? শুক্রবার। শুক্রবার হলো কিছু কিছু ক্ষেত্রে বাংলাদেশে আন্দোলনের জন্য একটা খুবই উর্বর দিবস। এই দিবসে জুম্মার নামাজের পর বাইতুল মোকাররমে কিছু লোকজন আসেন, বাইতুল মোকাররমের সামনে আসেন, কিছু লোকজন থাকেন, তারা চট করে ডাকলে এক জায়গায় মিছিল করে ফেলান। এরকম একটা প্রত্যাশা হয়তো কারো কারোর মধ্যে ছিল যে প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন। এই কথা শুনে অনেক লোক জড়ো হবেন, তারা বলবেন, আসবেন, এসে তারা জড়ো হবেন, বলে না পদত্যাগ করা যাবে না, পদত্যাগ করতে দেওয়া হবে না, এগুলি বলবেন, একটা আওয়াজ উঠবে, একটা হাইপ উঠবে। সেটা আনফরচুনেটলি উঠে নাই এই কারণে সময়টা আসলে অ্যাপ্রোপ্রিয়েট ছিল না। এই কথাটা যদি উনি গত সেপ্টেম্বরে বলতেন, ঢাকা শহরে মানুষ ভেঙে পড়তো, না আপনার পদত্যাগ করা চলবে না। কিন্তু এমন এক সময় উনি কথাটা বলেছেন যখন সালাউদ্দিন আহমেদের মতো বিএনপি নেতা বলতে পেরেছেন উনি যদি পদত্যাগ করবেন, এটা ওনার ব্যক্তিগত ব্যাপার। সালাউদ্দিন আহমেদ এই কথা বলার সাহস পাইতো না সেপ্টেম্বরে। এই যে রাজনৈতিক বাস্তবতাটা, রাজনৈতিক পরিবর্তনের যে বাস্তবতাটা, এই বাস্তবতা ডক্টর ইউনূস যত দ্রুত বুঝবেন তত দেশ এবং জাতি এবং ওনার জন্য ভালো। বুঝতে হবে এই সরকার অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টারা তাদের বাংলাদেশে সাধারণ মানুষের মনের অবস্থানটা এখন কোথায় এটা ওনাদের বুঝতে হবে। এখন উপদেষ্টা পরিষদের যে বিবৃতি সেটাও নিশ্চয়ই আপনি দেখেছেন, সেখানে একটু কোট করি, যদি পরাজিত শক্তির ইন্ধন এবং বিদেশি ষড়যন্ত্রের অংশ হিসেবে সরকারের উপর আরোপিত দায়িত্ব পালনকে অসম্ভব করে তোলা হয়, তবে সরকার সকল কারণ জনসমক্ষে উত্থাপন করে পরবর্তী সিদ্ধান্ত গ্রহণ করবে। আপনি আসলে এখান থেকে কি বুঝলেন? পরাজিত শক্তির ইন্ধন বিদেশি ষড়যন্ত্র বলতে কি বুঝছেন? আর সকল কারণ জনসমক্ষে উত্থাপন করা হবে, তাহলে কি এখন কারণগুলো চাপা রাখা হচ্ছে? আচ্ছা, আমি বলছি আপনি জিনিসটা খুব ভালো কথা। এটা কিন্তু আপনাকে যদি লক্ষ্য করবেন, এই যে আওয়ামী লীগ আমলে একটা কথা বলা হতো, কেউ কিছু বললে যদি কারো কথা আওয়ামী লীগ সরকারের পছন্দ না হতো তাহলে বলতো যে মুক্তিযুদ্ধের চেতনা বিরোধী কথাবার্তা বলছে তারা। এটা একটা ট্যাগ, একটা পলিটিক্যাল ট্যাগ লাইন। এই সরকার আরেকটা ট্যাগ লাইন পেয়েছে যে পরাজিত শক্তির সমর্থক। আচ্ছা, কেউ একটা কথা বললো, যে কথাটা সরকারের পছন্দ হলো না, সরকার কি করে প্রমাণ করবে যে এই কথাটা পরাজিত শক্তির সমর্থক সে? এখন সরকারের অপছন্দনীয় সব কথাই কি পরাজিত শক্তির ফ্যাসিস্ট শক্তির সমর্থকরা করবে? আচ্ছা, একটা কিছু করলো, মনে করেন আমি বললাম যে করিডোর দেওয়া ঠিক হবে না, তাহলে কি আমি একটা বিদেশি শক্তির সমর্থক হয়ে গেলাম? আমি যদি উল্টা বলি আপনি করিডোর দিচ্ছেন, এইটা একটা বিদেশি শক্তিকে সমর্থনে করছেন কাজটা।
তাহলে আপনি প্রমাণ করবেন কিভাবে? এইগুলি হলো কি জানেন, ট্যাগ দেওয়া। এবং তারপরে বলছেন তাই যদি হয় তাহলে তারা সমস্ত কথা জনগণের কাছে প্রকাশ করবে, করে যা করণীয় তাই করবে। তো জনগণের কাছে প্রকাশ ওই দিন করার দরকার কি? আজকেই করেন না। আজকে করতে সমস্যাটা কি? যদি আপনি বুঝেন যে কেউ পরাজিত শক্তির সমর্থক হিসাবে কিছু একটা করছে, শুরু করেছে, আপনি তখনই করেন। যদি আপনি বুঝেন যে কোনো একটা বিদেশি শক্তি, এগুলো হলো কি জানেন, এগুলো হলো আগে একটা অজুহাত দেওয়া, অথবা ওনারা কিছু একটা করতে চাচ্ছেন, সেই করতে চাওয়ার জন্য আগে ভাগে একটা অজুহাত তৈরি করে রাখা। এগুলি কোনো ভালো নমুনা নয়। রাষ্ট্র চালানোর ক্ষেত্রে এগুলি ভালো নমুনা নয়। পরাজিত শক্তির সমর্থকরা আপনাকে ডিস্টার্ব করতেই পারে, অস্বাভাবিক কি? তাদেরকে আপনারা পরাজিত করেছেন, তারা কি খুব হ্যাপি হয়েছে নাকি? তারা তো আনহ্যাপি হতে পারে, তারা তো চেষ্টা করতেই পারে। এই জন্য আপনি সব কাজ কাম বন্ধ করে দেওয়া, জনগণের কাছে যাবেন, তাহলে এখনই যান। জনগণের কাছে যাওয়ার কিন্তু আমার কোনো আপত্তি নাই। আপনি জনগণের কাছে যে কোনো সময় যাইতে পারেন, এবং এই যাওয়াটাই উচিত। আপনারা জনগণের কাছে যান না, এটা নিয়ে তো জনগণের আপত্তি। আমার এখানেও প্রশ্ন, জনগণের কাছে যাবেন কি করে? তারা জনগণকে বলবে যে আমরা এই করিডোরটা দিতে চাই একটা মহৎ উদ্দেশ্যে, আমাদেরকে কেউ দিতে দিচ্ছে না, হয়ে গেল। আসলে ভাই এইগুলি কোনো ঘটনা না। আমি ঘটনাটা বলি, আপনি প্রত্যেকটা কথা একটা করে বলবেন, আমি একটা করে উত্তর দেবো, কিন্তু কোনো সমাধানে আপনিও বুঝবেন না, আমিও বুঝবো না। আমি মূল সমস্যাটা বলি। মূল সমস্যাটা হলো, গত কয়েকদিন আগে কেউ কেউ বলেছেন তো ডিসেম্বরে নির্বাচন চাই, বলেছেন তো করিডোর দেওয়া যাবে না, বলেছেন তো মব ভায়োলেন্স বন্ধ করতে হবে, বলা তো হয়েছে। তাদেরকে যদি ওইভাবে কেউ উল্লেখ করে যে তুমি হাসিনার দালাল, তুমি ইন্ডিয়ার দালাল, দুটাই কিন্তু কমন পড়ে, পরাজিত শক্তিও পড়ে, বিদেশি শক্তিও পড়ে। সেইভাবে যদি কেউ বলে, উল্লেখ করতে চান আপনি, তার জন্য আপনি একটা পথ বানাইলেন। আপনি দেখবেন গত 2-3 দিন এই পিনাকি ভট্টাচার্য, ইলিয়াস হোসেন, এদের টকশোগুলি দেখবেন, এদের অনুষ্ঠানগুলি দেখবেন, তারা কিন্তু এই ন্যারেটিভটা তৈরি করতেছে। এবং আমি খুব বিস্ময়ের সঙ্গে লক্ষ্য করি, ওখানে যে ন্যারেটিভটা তৈরি হয় সেটাই আমাদের এখানে উচ্চারিত হয়, প্রাতিষ্ঠানিকভাবে সেটাকে এক ধরনের সাপোর্ট দেওয়া হয়। এটা আনফরচুনেট। আমি একটা বেসিক কথা বলি, শোনেন, আমার দুঃখটা কোথায় আমি বলি আপনাকে। আমি সবসময় একদম আমার হৃদয় দিয়ে বিশ্বাস করি যে এই দেশকে, এই জাতিকে অগ্রসর করতে হলে ঐক্যবদ্ধ করতে হবে। আমি বিশ্বাস করি যে বিভক্ত জাতি কখনো অগ্রসর হতে পারে না। আমাদের দুর্ভাগ্য হলো, আমরা আওয়ামী লীগের 15 বছরে দেখেছি, আওয়ামী লীগ খুব সচেতন ভাবে জাতিকে বিভক্ত করার চেষ্টা করেছে। তারা কিছু হলেই স্বাধীনতা বিরোধী চক্র, স্বাধীনতা চেতনা বিরোধী আওয়ামী লীগ, তারা বলতো যে বিএনপি জামাত চক্র, বিএনপি জামাতের অগ্নি সন্ত্রাস, আগুন সন্ত্রাস, এগুলো বলে বলে দেশটাকে দুটো ভাগ করে দিয়েছিল। তখন আমি বলতাম যে বিএনপি জামাতের যারা লোক আছে, সমর্থক আছে, তাদেরকে আপনারা দেশ থেকে বের করে দিবেন, তাদেরকে বঙ্গোপসাগরে ফেলে দিবেন? আপনি পারবেন না তোরা ভাই। আমার এক আত্মীয় বিএনপি করে, আরেক আত্মীয় আওয়ামী লীগ করে, আরেক আত্মীয় জামাত করে। আমার বাড়িতে কোনো প্রোগ্রাম হলে আমি 3 আত্মীয়কে দাওয়াত দিই। 3 আত্মীয়ের প্রোগ্রামে আমি যাই। 3 আত্মীয় 3 রাজনৈতিক মতাদর্শী, বাট 3 আত্মীয় আমার আত্মীয়, 3 আত্মীয় এই দেশের অধিবাসী, 3 আত্মীয়কে নিয়েই আমার চলতে হবে। সেই কাজটা আমরা ভেবেছিলাম এই সরকার এসে করবে, দেশটাকে ঐক্যবদ্ধ করবে। আনফরচুনেট হলো, সেই অনৈক্যের যে ধারা আমরা ওই সময় দেখেছি, সেটা এই সময় এসে আরো তীব্র হয়েছে। এইভাবে আপনি দেশকে অগ্রসর করতে পারবেন না, কথা পরিষ্কার ভাই। এখন তাহলে আপনি কি মনে করেন, তাহলে কি মনে করেন এখন তাহলে কি হবে? আপনি যে কনক্লুশনটা দিচ্ছেন যে সেই অনৈক্যটা আরো তীব্র হয়েছে, আমি নিউ ইয়র্ক টাইমসের প্রতিবেদনেও দেখছিলাম যে এখন এসে এমন পরিস্থিতি যেটা আসলে এই ঐক্যবদ্ধ করাটা একরকম অসম্ভব একটা জায়গায় চলে গেছে। তাহলে আসলে কি হবে? ঐক্য যদি না হয় তাহলে কি হবে? না, কথাটা এটা না, এই ঐক্যটা এখন করা অসম্ভব হয়ে গেছে, কথাটা এটা না, এটা অসম্পূর্ণ বাক্য। সম্পূর্ণ বাক্য হলো এই অনৈক্যকে ঐক্যের মধ্যে আনা এদের পক্ষে অসম্ভব হয়ে গেছে। তো যদি আমি ঐক্যটা চাই, তাহলে আমি এদেরকে চেঞ্জ করবো, কথা পরিষ্কার। আমি মনে করি এই অন্তর্বর্তীকালীন সরকার আমাদের দেশের মানুষকে ঐক্যবদ্ধ করতে ব্যর্থ হয়েছে এবং আগামীতে আরো ব্যর্থতা দিকে যাচ্ছে। তাহলে কি আপনি অন্তর্বর্তী সরকার পাবেন না? আপনি এই অন্তর্বর্তী সরকার পরিবর্তনের পক্ষে? পরিবর্তনের পক্ষে যাই না, আমি বলছি যে এরা পারবে না, এরা পারছে না।
আমি মনে করি পরবর্তী কথা বলছি না, কিন্তু আমি বলছি যে এই সরকার, আমি যেটা বলি না সেটার মধ্যে বলেন না। হ্যাঁ, মানে পারবে না তাহলে কি হবে, না পারলে কি করবে? না বলে কি করে, এটা আমি কেমন করবো? আমার হাতে ক্ষমতা আছে, আমার হাতে আপনি ক্ষমতা দিচ্ছেন, আমি এটা কেন করবো? আমি যেটা বলি সেটা, আমি যেটা বলি ওটুকু আমার কথা। আমার কথাটা হলো কি, যে এই সরকার এরই মধ্যে নিজেদেরকে এমন একটা বিতর্কিত অবস্থায় নিয়ে গেছে। আমি এটাও মনে করি এই সরকারের পক্ষে একটা অবাধ, সুষ্ঠু এবং নিরপেক্ষ নির্বাচন করাও সম্ভব না। ডক্টর ইউনূস তো নিরপেক্ষ নন। দেখেন, ডক্টর ইউনূস এনসিপির লোক, অথবা এনসিপি ডক্টর ইউনূসের দল, এটা আমি দায়িত্ব নিয়ে বলতেছি। কারণ এনসিপি গঠনের সময় ডক্টর ইউনূস বলেছেন তোমরা একটা দল করো। এক নম্বর, এই সরকারের 3 জন উপদেষ্টার ব্যাপারে এনসিপির আপত্তি আছে। তারা বলছে ওই 3 জন বিএনপির লোক। এই সরকারের 2 জন উপদেষ্টা এবং একজন গুরুত্বপূর্ণ ব্যক্তি জাতীয় নিরাপত্তা উপদেষ্টার ব্যাপারে বিএনপির আপত্তি আছে। তারা বলছে এরা মানে পক্ষপাত দুষ্ট। তাহলে 3 জন 6 জন, এবং আমার কাছে ডক্টর ইউনূস পক্ষপাত দুষ্ট লোক। আমি যেটা পাবলিক ভাই, আমার তো একটা মত থাকতে পারে, আমার একটা মত আছে। তাহলে আমার এইখানে বসেই তো আমি 7 জনকে বলতে পারলাম যে 7 জন পক্ষপাত দুষ্ট। তো যে সরকারে 7 জন উপদেষ্টা পক্ষপাত দুষ্ট, সেই সরকারের অধীনে নির্বাচন যদি হয়, সেই নির্বাচন তো নিরপেক্ষ হবে না, নিরপেক্ষ হইতে পারে না। কাজে আমি মনে করি নির্বাচন এটা আমি আরো এখন না, এটা আমি আরো 2 মাস আগে বলছি যে ডক্টর ইউনূসের অধীনে নিরপেক্ষ নির্বাচন সম্ভব না। মানে তাহলে আসলে এই জন্যই আমি জিজ্ঞাসা করছি, আপনার মুখে আমি আসলে এই কথাটা বলাতে চাচ্ছি না, কিন্তু আপনার একটা সমাধানের জায়গা যদি জানতে চাই, তাহলে কি হবে? এই সরকারের অধীনে যদি নিরপেক্ষ সরকার সম্ভব, মানে নিরপেক্ষ নির্বাচন সম্ভব না হয়, জনাব সালাউদ্দিন আহমেদ যদি বলছেন যে ডক্টর ইউনূস চাইলে চলে যাবেন, বিকল্প জনগণ বেছে নেবে, বিকল্প কি? হ্যাঁ, জনগণ জানে, জনগণ বেছে নেবে। আপনিও জনগণের এই প্রতিনিধি হিসেবে অনেক কথাও বলেন, বা আমি তো বলতে পারবো বিকল্প কি, আমি তো অত বড় মানুষ না ভাই, আমি ছোট মানুষ। জনগণ থেকে আসবে, সবাই মিলে বেছে নেবে, কিন্তু এরা পারবে না। এরা যে পারবে না, তারা 9 মাসে 10 মাসে দেখাই দিচ্ছে। 9-10 মাসে তারা কিছুই করতে পারে না। আচ্ছা বলেন, ডক্টর ইউনূস থেকে বলছে আমি তো কাজ, আমাকে তো কাজ করতে দেওয়া হচ্ছে না। বলেন তো সে 10 মাসে কি কাজ করছে? সে 10 মাসে জাতিটাকে বিভক্ত করছে, প্রধান কাজ তার এটা করছে। আমি এমন বিভক্ত করা করছে, এটা জোড়া লাগানো অনেক কঠিন। এখন এটাকে আবার জোড়া লাগানো অনেক কঠিন। কাজের মধ্যে কাজ সে এটাই করছে। আর বলেন কি কাজ করছে? হ্যাঁ, নিজের এইগুলো যেগুলো তার ফাইন টাইন ছিল, এই ইনকাম ট্যাক্স, ওগুলো মাফ করে নিছে। গ্রামীণের নামে একটা ইউনিভার্সিটি করে দিছে, গ্রামীণের নামে আপনার ম্যান পাওয়ার লাইসেন্স করে দিছে, এবং আহতদের চিকিৎসা এখনো শেষ হয় নাই, নিহতদের ক্ষতিপূরণ এখনো দেওয়া সম্ভব হয় নাই। এগুলো কি করছে? আপনি বলেন না রে ভাই, আপনি বলেন যে ডক্টর ইউনূস কি এমন একটা কাজ করছে যে কাজ এই দেশে কোনোদিন হয় নাই?